একজন সতী স্বামী নারীর উপরে অপবাদ লাগানো হচ্ছে। আপনাদেরকে ক্লিয়ার বলি, কোরআনে কারিমে এই বিষয়টি স্পষ্ট উল্লেখ আছে, যদি কোনো সতী স্বামী নারীর উপরে অপবাদ লাগানো হয় তার উপরে আল্লাহর গজব অনিবার্য। অনেকে অনেক রকমের চিন্তা করে, আমরাও মনে করি সরকার দীর্ঘদিন থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী যতদিন সুস্থ থাকবেন হয়তো তিনি ততদিন থাকবেন। কিন্তু আজকে তার সংসদে বক্তৃতার পরে আমার মনে হচ্ছে সতী স্বামী নারীর উপরে একজন আলেমকে নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, সরকারি দল কেন হেফাজত চাইলেও আমার মনে হয় না বেশি দিন তাকে চিন্তা দিয়ে রাখতে পারে। স্পষ্ট বলছি, মাওলানা মাহমুদ হক গতকাল লাইভে বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, এই কথা স্পষ্ট, হালাল পদ্ধতিতে শরীয়ত সম্মত উপায়ে তিনি তাকে বিয়ে করেছেন, 2 বছর আগে বিয়ে করেছেন। এরপরে যদি কেউ মনে করে মাওলানা মাহমুদ হক সাহেবের কাছে তথ্য উপাত্ত কি চাইতে পারে, কিন্তু গতকাল যা ঘটনা ঘটেছে আপনি দেখেছেন ফেসবুকের লাইভে, একজন পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিল, সাথে নাকি কিছু সাংবাদিক ছিল। তাদের বক্তব্য শুনে মনে হয়েছে ওরা সাংঘাতিক ধরনের কেউ হবে, সাংবাদিক হবে না। ওরা দেখেন কি করেছে, যদি আমি ধরে দিলাম মাহমুদ হক সাহেব সেখানে গিয়েছেন, তাকে সন্দেহ করেছে প্রশাসন, তাকে আটক করবে, যে বিষয়ে সন্দেহ করেছে জিজ্ঞাসাবাদ করবে, প্রয়োজনে তাকে থানায় নিয়ে আসবে। 10টা মোবাইল একসঙ্গে লাইভ দিয়ে তাকে আক্রমণ করা, একজন পর্দানিশী নারীর পর্দা খুলে দেওয়া, হিজাব খুলে দেওয়ার জন্য তার দিকে তেড়ে যাওয়া, একসঙ্গে 10 জন 20 জন যুবক তাকে আক্রমণ করা, এটা কোন ধরনের, এটা কোন ধরনের সাংবাদিকতা? জানি সেগুলো সাংবাদিক ছিল না, আমি জানি সেগুলো সাংবাদিক ছিল না, কারণ সাংবাদিকদের আচরণ এমন হতে পারে না। সাংবাদিকরা কখন আসবে? পুলিশ তাকে আটক করেছে, তার বিরুদ্ধে অভিযোগ করেছে, সাংবাদিকরা এসে তার বক্তব্য দিতে পারে। সাংবাদিকরা কারো কাছে কাবিননামা চাইতে পারে না, কেউ কাবিননামা নিয়ে কোথাও ঘুরতে যায় না। সাংবাদিকরা তারা সাংবাদিক নয়, এবং তারা লাইভে সেগুলো বলেছে। একজন সে পরিচয় দিয়েছে, সে থানার ছাত্রলীগের সভাপতি, আরেকজন পরিচয় দিয়েছে সে ওই থানার যুবলীগের সভাপতি। এই ঘটনাগুলো তাদের ক্যামেরায় এবং নারায়ণগঞ্জের কিছু অনলাইন আমরা দেখেছি, অনলাইন নিউজ পেপার, হয়তো নিউজ পোর্টাল, তাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আমরা প্রকাশ্যে দেখেছি এইভাবে তাকে হেনস্থা করা হয়েছে। সেখানে যদি প্রশাসন কিংবা সাংবাদিক ভাইরা কোনো তথ্যের জন্য যেতেন, তাহলে এতটা মারমুখী আচরণ, এতটা হেনস্থা একজন আলেমকে করতে পারেন না, একজন পর্দানিশী নারীর দিকে এভাবে তেড়ে যেতে পারেন না। সেখানে তো হাজার লোক ছিল না, একটা মামুনুল হক সাহেব ছিল, সেখানে তার সঙ্গে তার স্ত্রী ছিল। স্পষ্ট বক্তৃতা দেওয়ার পরেও সন্ত্রাসী কায়দায় তাকে হেনস্থা করা হয়েছে। গোটা জাতি দেখেছে, গোটা জাতি দেখেছে। এটা কত বড় নির্লজ্জ এবং বেহায়াপনা হতে পারে যে একজন নারীর দিকে, আজকে নারী অধিকারের কথা বলা হয়, একজন নারীর চরিত্র নিয়ে এইভাবে জাতীয় সংসদে কি করে বক্তৃতা রাখা হয়, কি করে আমি বুঝি না, কি করে জাতীয় সংসদের মতো একটি পবিত্র জায়গায় একটি নারীর চরিত্র নিয়ে এভাবে কথা বলা যেতে পারে, কি ধরনের বক্তব্য হতে পারে। সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন কালকে কি ঘটেছে। আজকেও মাহমুদ হক সাহেব স্পষ্ট লাইভে এসে বলেছেন, এবং তিনি মোবাহালা বলে, এটা আপনারা বুঝবেন না, তিনি স্পষ্ট বলেছেন, আমি যদি মিথ্যুক হয় আমার কথায়, আমার উপর যে আল্লাহর গজব পড়ে, চ্যালেঞ্জ গ্রহণ করো ক্ষমতাসীনরা, তারা যদি মিথ্যুক হয় তাদের উপর যে আল্লাহর গজব পড়ে। আল্লাহর কসম করে বলি, আপনাদেরকে ভয় দেখানোর জন্য না, আমার বিশ্বাসের জায়গা থেকে বলি, হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে চারিত্রিক অপবাদ লাগানো হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের উপরে নমরুদ কারণ চারিত্রিক অপবাদ দিয়েছিল, কারণ হযরত মুসা আলাইহিস সালামের উপরে, কারণ কি আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বড়ি মাটির নিচে দাবিয়ে দিয়েছিল। একজন নারী যখন ব্যথিত হয়, একজন নারী যখন কলঙ্কিত করবার চেষ্টা করা হয় নারীকে, তার আত্মা এতটা কষ্ট পায়, তার অন্তর এতটা ব্যথিত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই আহাজারি, রোনাজারি, তার সেই ডাকগুলো ফিরিয়ে দেন না। এই জন্য আমার ভয় হয়, আমাদের কিছু করতে হবে না, আল্লাহর গজবে ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যাবে নিশ্চয়ই।
হেফাজতে ইসলাম বাহ্যিক শক্তিতে বিশ্বাস করে না। তারা রাতের বেলায় উঠে শুধু দিনের বেলায় মিছিল করে না। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, রাজনৈতিক স্বার্থ নেই, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা কথা বলি। আর রাতে উঠে দোয়া এবং কান্নাকাটি করি। আমরা বিশ্বাস করি আল্লাহ যা চান তাই করতে পারেন। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্য এবং মিথ্যার মধ্যে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেবেন। তো আমরা দুঃখিত, আমরা জাতি হিসেবে লজ্জিত। মাননীয় প্রধানমন্ত্রী নারী হয়ে একজন নারীর প্রতি যে আজকে অবাদ দিয়েছেন, একজন নারীকে যেভাবে কলঙ্কিত করবার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এক নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের কাছে নাই। এবার মামুনুল হক সাহেব যে বক্তৃতা রেখেছেন, ব্যক্তিগতভাবে সেখানে পরবর্তীতে প্রশাসনের লোকেরা, আপনার লোকাল থানার যে বস্তি এবং জেলা দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকেও তিনি বলেছেন। সব কিছু বলার পরে আজকে বক্তৃতা এসে আমরা এমন ধরনের বক্তৃতা শুনতে পাচ্ছি, মনে হয় যে মামুনুল হক সাহেব, আল্লাহ মাফ করুন, সেখানে কোন অপবিত্র কাজ করতে গিয়েছিলেন। বলেছেন এবং সর্বশেষ তিনি কথা বলেছেন, শরীয়ী ভাবে হালাল উপায়ে পারিবারিক ভাবে মাওলানা মামুনুল হক সাহেব তার দ্বিতীয় স্ত্রী, যা এখন যা নিয়ে আমরা আলোচনা করছি, তার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি মনে করি না এরপরে আর কোনো ধরনের কোনো কথা থাকতে পারে। আমি আপনাদের মাধ্যমে টোটাল বিষয়টা জাতির কাছে তুলে ধরতে চাই এবং আমি প্রশাসনের লোকদেরকে বলতে চাই, আমি পুলিশকে বলতে চাই, আপনারা একজন পুলিশ গিয়েছেন আর সন্ধ্যা পান্ডা নিয়েছেন 20 থেকে 25 জন। কেন এতটা দুর্বল? কেন আপনারা হেলমেট বাহিনীর কাছে বিক্রি হয়ে গেছে? না সরকারের পুলিশের উপর আস্থা নেই, সরকারের আলেম ওলামাদের উপর আস্থা নেই? তাহলে কি করে জনগণের উপর আস্থা নেই? জনগণের উপর আস্থা থাকে এইভাবে গুলি ছুটতে পারে না। এই গুলিতে বিবাড়িয়াতে 16 জন শহীদ হয়েছে। কারা শহীদ হয়েছে? ওটাকে চায়না থেকে আমদানি করা হয়েছে, জাপান থেকে আমদানি করা হয়েছে? ওরা এই দেশের জনগণ। এই রক্তের দাগ কোনোদিন মুছবে না। বাংলাদেশ যতদিন বাংলাদেশ থাকবে, কোনো না দিন, কোনো না কোনো মুহূর্তে এই রক্তের হিসাব বিকাশ তালেমদেরকে অবশ্যই দিতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আগেই বলেছি যে আজকে দুপুরের আগে আমরা এই ঘন্টা পেয়েছি। অনেক চেষ্টা করে কাল থেকে কোথাও আমরা প্রোগ্রাম করবার সুযোগ পাইনি এবং আমরা প্রকাশ্যে প্রোগ্রাম এই জন্যই করিনি যেহেতু আগামীকাল ভোর থেকে লকডাউন শুরু হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে আমরা প্রকাশ্যে প্রোগ্রাম করতে চাইনি। না হলে আজকে যদি গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সরকার দলীয় অঙ্গ সংগঠনের নেতারা আজকে বাংলাদেশে কমপক্ষে ঢাকায় 5 লক্ষ লোকের সমাগম, এবং এর জন্য হেফাজতে ইসলামের 5 ঘন্টা অপেক্ষা করতে হতো না। আমরা চাই না, আমরা কোনোভাবেই সংঘাতে জড়াতে চাই না। আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী, আমরা শান্তিপ্রিয়। আমরা এখনো প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। তাদেরকে তাদের বিবেক বোধ আমরা জাগ্রত করতে চাই, তাদের মানবতা বোধ আমরা জাগ্রত করতে চাই। এভাবে দেশ চলে না। একজন প্রশাসনের লোক থাকবে আর সঙ্গে 20-25 জন সন্ত্রাসী থাকবে, আবার কেউ নিজেকে সাংবাদিক পরিচয় দেবে অনৈতিকভাবে। আমি যদি কোনো অপরাধ করি, অন্যায় করি, দেশের আইনের উপর যদি খোদ সরকারের আস্থা না থাকে, পুলিশ বাহিনীর উপরে যদি খোদ সরকারের আস্থা না থাকে, আমি জানি না এই দেশটা কিভাবে চলে। এই দেশটা কিভাবে চলতে পারে? বেশি দিন চলতে পারে না। তবে এখনকার যে অবস্থা, এটা ইনশাআল্লাহ মুআখাযা হবে। আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে। একজন সতী সাধী নারীর উপরে অপবাদ দেওয়া আল্লাহ কোনোদিন বরদাস্ত করেন না। আল্লাহ কোনোদিন বরদাস্ত করেন না। আপনাদের মাধ্যমে সরকার প্রধানকে আমি তাওবা করবার আহ্বান জানাবো। আপনি ভুলে আছেন, কোন তথ্যের উপরে নির্ভর করে আপনি এগুলো বলেছেন। আমি আশা করব যে আপনার বক্তব্য থেকে ফিরে আসবেন। আমরা আবারও বলি ভাই সাংবাদিক ভাইয়েরা, আপনারা মনে করবেন না যে হরতাল মিছিল মিটিংয়ে আমাদের মূল আন্দোলন। আমাদের মূল আন্দোলন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রাতের দোয়া এবং কান্নাকাটি করা। যে কান্নাকাটির দোয়া কখনোই বিফলে যায় না। মাহে রমাদান আসতেছে, আমরা পাপী, আমরাও গুনাহগার। তবে আল্লাহ এই মাহে রমাদানে আমরা আশা রাখি আল্লাহ আমাদের মাফ করে দেবেন, এবং যে অপরাধ তারা করছে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না প্রকাশ্যে তারা তওবা করে। ঠিক। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা নিয়মতান্ত্রিকভাবে সাংবাদিক সম্মেলন করতে পারিনি।
প্রশ্ন করবার আগে একটা প্রশ্ন, অন্যের স্ত্রী, এই প্রশ্ন করবার আগে সাংবাদিক ভাই আপনি আগে বলেন, আপনি কি করে জানলেন অন্যের স্ত্রী? গতকাল মামুনুল প্রায় ফেসবুকে এসে লাইভে বলছে ওনার এক বন্ধুর স্ত্রী, উনি সেইখান থেকে আমি জানতে পারছি উনি যেহেতু ওনার একটা ছোট শব্দ সাথে লাগান, আপনি একটু ছোট আপনার কারেকশন করছেন, সাবেক স্ত্রী, আপনি একটু ছোট্ট শব্দ সাথে লাগালে আপনার প্রশ্নটা শুদ্ধ হবে। কোন নারী যদি তালাকপ্রাপ্ত হয় বা বিধবা হয়, তাকে বিয়ে দেওয়া যাবে না, অন্য কেউ বিয়ে করতে পারবে না, এই বিধান ইসলামে নাই। এটা অন্য কথা বলছি। আপনি একজন নারীকে বলছেন যে সেখানে আমরা নারী হেফাজত যে কোনো কর্মসূচিতে আপনারা বারবার নারীদেরকে টার্গেট করেছেন, যারা সাংবাদিক আমাদের সহকর্মী। গত প্রোগ্রামে কয়েকজন নারীকে আপনারা টার্গেট করেছেন, আজকে নারীর কথা বলছেন, আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু আপনাদের এই জন্য প্রোগ্রামে বারবার কেন আপনারা আমাদের সংবাদকর্মী যারা নারী তারা টার্গেট হচ্ছে আমাদের? অত্যন্ত সুন্দর প্রশ্ন। নারীদের টার্গেট হচ্ছে, এটা কোনোভাবেই আর সত্যতা নেই। আজও পর্যন্ত হেফাজত কখনোই কোনো নারীকে টার্গেট করতেই পারে না। আমরা নারী অধিকারে বিশ্বাসী, আমরা নারী মর্যাদায় বিশ্বাসী। আমরা মনে করি মর্যাদার দিক থেকে একটা নারী কোনোভাবেই কোনো পুরুষের চেয়ে কম নয়। আরেকটা বিষয় আপনি বলেন খোলাসা করে দিন, সেটা হলো কালকে আপনার তার কয়েকটা আপনার কল রেকর্ড আপনার টেপ রেকর্ড আপনার ভাইরাল হয়েছে, সেখানে এর আগে আপনি শেষ করেন, এর আগে আপনি বলেন ডিজিটাল আইনে ফোন আলাপ রেকর্ড করবার পরে ডিজিটাল আইনে তার কয় বছর শাস্তি হতে পারে? আমার প্রশ্ন উত্তর আপনি দেন, কয় বছর শাস্তি হতে পারে? আপনারা চুপ করেন ভাই, আপনারা পিছনে তাকান। ভাই আপনার কথাই বলছি, আমি বলছি সামনে কোথায় আসলাম? আমি বলছি নিউজ 24 আপনি বসেন, আপনি বলছি শোনেন, এই যে ফোন আলাপ রেকর্ড হচ্ছে, সাংবাদিক বসেন, আপনি কথা বলছেন, এই যে আমি ফোন আলাপ নিয়ে কথা বলছি, এই যে ফোন আলাপ গুলো ফাঁস হচ্ছে, প্রথম কথা হচ্ছে যারা এই ফোন আলাপ মানে এডিট করে কাটসাট করে বা বানিয়ে ফাঁস করছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। যখন আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, তখন এরপর আপনারা আমাদের জিজ্ঞেস করবেন যেটার সত্যতা কতটুকু। আমরা চ্যালেঞ্জ করে এগুলোকে আইনি ব্যবস্থা নেব। এগুলো আইন বিরোধী এবং এগুলো শাস্তিযোগ্য অপরাধ। হুজুর, আইন বিরোধী আপনার সাথে আমরা ধরেন মানলাম আইন বিরোধী, আমরা যেটা স্পেসিফিক প্রশ্নটা এসছে এই ফলালাখ সত্য কি মিথ্যা, তিনি ওখান থেকে বের হয়ে তার স্ত্রীর কাছে ফোন দিয়েছিলেন কিনা, কারণ আমাদের কাছে ফোন রেকর্ড সহ ওনার অথেন্টিক সিরিয়াল আপনি যদি বুঝে না থাকেন তাহলে বলি, ফোন রেকর্ডের যে কল লিস্ট থাকে সেই কল লিস্ট এসেছে। কিভাবে এসেছে সেটি আলাদা বিষয়, আমরা সোর্সের নাম উল্লেখ করছি না। তাহলে আপনাকে বলতে হবে তিনি ওই সময় তার স্ত্রীর সাথে দাবিদার তার সাথে কথা বলেছেন কি বলেননি। ঠিক আছে ভাই, আমাদের সময় কম, আর কি প্রশ্ন করতে চান? আচ্ছা ঠিক আছে, আমি সর্বশেষ প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা দেখেন এখানে অনেক এখানে যেহেতু আপনারা বললেন যে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে আপনারা প্রতিবাদ জানিয়েছেন, তো এই একই স্থানে এখানে মামুনুল হক আপনি যেখানে বসে আছেন সেখানে মামুনুল হক বলেছিলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যে তারা রাজপথে নেমে কোনো প্রতিবাদ করবে না, কিন্তু তারা পরবর্তী সময়ে আপনাদের হেফাজতের কর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেছেন এবং আপনার কথাটাই আসছে যে আপনারা যদি গায়ে চালান সেটা তাণ্ডব নয়, অন্যরা করলে আপনাদেরকে বলা হয় তাণ্ডব, কিন্তু অন্যরা করলে তাণ্ডব নয়। সেই ক্ষেত্রে কয়েকটা গণমাধ্যম কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, নারী কর্মীদেরকে আঘাত করা হয়েছে, বিভিন্ন সাংবাদিকদেরকে আঘাত করা হয়েছে। ঠিক আছে ভাই, সেই বিষয়ে সাংবাদিক বন্ধুগণ, জনগণ সংবাদ সম্মেলন, ঠিক আছে।
আর কোনো প্রশ্ন দেবো না, এটা প্রশ্ন উত্তর না। আমি বলি যে প্রশ্নগুলো আসছে বিক্ষুব্ধতা কেন এই প্রশ্ন একটু রাখেন, যে প্রশ্নগুলো আসছে এখানে কোনো মানে কি বলে নিয়ন্ত্রণহীন কোনো বিষয় না। আর আমরা সংবাদ সম্মেলন পরিবার সবাই আমাদের বক্তব্য তুলে দুটো প্রশ্ন উত্তর দিয়ে আমাদের শেষ হবে। সর্বশেষ যিনি বলেছেন মামুনুল হক সাহেব আর আমার বক্তৃতাতে কোনো কন্ট্রাডিকশন নাই। আমি তো প্রথমেই স্পষ্ট বলেছি যে আমাদের কোনো কর্মসূচি ছিল না। মামুন সাহেব যেটা বলেছেন আমি সেটাই বলেছি। আপনি এটা কোথায় পেলেন যে আমি বলেছি যে আমাদের কর্মসূচি ছিল? এই প্রশ্নের কোনো মূল্য রাখে না, উল্টাপাল্টা প্রশ্নের কোনো মূল্য রাখে না। ভোটারের বিষয়ে আমি ক্লিয়ার বলি, আপনি বলেছেন যে বিয়ে করেছে শরীয়ত মোতাবেক, কবে কোথায় বিয়ে করেছে এটা কি জানতে পেরেছেন? একটু বলেন। এটা স্পেসিফিক বলবেন এবং আপনি স্ত্রীর অনুমতি নিয়েছেন এটা স্পেসিফিক। ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আমি আপনাদেরকে বলি কবে কখন কিভাবে বিয়ে করেছে মামুন সাহেবের বক্তৃতা, এটা তার ব্যক্তিগতভাবে তিনি বক্তব্য দেবেন, উত্তর দেবেন। আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে কমন জায়গাগুলো নিয়ে কথা বলছি। যদি আরো বেশি কারো জানার প্রয়োজন হয় মামুন সাহেব অবশ্যই মিডিয়ার সাথে কথা বলবেন। আপনারা একাধিক প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। আমি ফোনালাপ নিয়ে আমার সর্বশেষ কথা বলছি। সাংবাদিক বন্ধুগণ শোনেন, এত প্রশ্ন উত্তর আমি নিজের সময় আমাদের হাতে নাই। এই ঘটনা আপনারা ওখানে একটু রেখে দিন আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা এই ঘটনা বিয়ে বলেন। ঠিক আছে, আর প্রশ্ন করবেন না। আমি নিজের সময় হাতে নাই। এটা হলো যে আপনি নিজেই বলেছেন হেফাজতের এই প্রোগ্রামে অনেকে আমরা আহত নিহত আপনাদের সহকর্মীরা আপনারা ব্যতীত এরকম একটা সময় মামুনুল হক যে আপনার গিয়েছে, ঠিক আছে, আপনার রিপ্লেসমেন্ট ভিজিটে আপনার এটা আপনাদের এই যে চেতনা বা আপনার ধর্মীয় মূল্যবোধ এটা আসলে যায় কিনা ভাই স্পষ্ট করেন। আর প্রশ্ন করবেন না ভাই, আমি নিজের সময় হাতে নাই। ফোন রেকর্ডের যে বিষয়টা আসছে, আমরা বাংলাদেশে মানে সদ্য দেখেছি ফোন রেকর্ডের তেলাসমতি কি। আমরা এটা আইনিভাবে মোকাবেলা করবো, সেটা আপনাদেরকে বলেছি। অবশ্যই আইনি মোকাবেলা করবো। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন নওশাদ কোথায় গিয়েছে, একেবারে সোনারগাঁ, ঢাকা থেকে 20 মিনিট চলে সোনারগাঁয়ে যাওয়া যায়। সেখানে ঘুরতে গিয়েছেন, নিরাপত্তার জন্য একটা রিসোর্টে তিনি উঠেছেন। এটা আপনার কাছে ব্যক্তিগতভাবে বা কারো কাছে আপত্তিকর মনে হতে পারে, কিন্তু ব্যক্তিগত কারো কাছে আপত্তিকর মনে হলেও সবার কাছে সেটা আপত্তিকর মনে হবে এটা জরুরি না। আমি মনে করছি যে আপনাদের কাছে মূল বিষয়গুলো দেখেন, আজকে আমরা যে সন্ত্রাসের শিকার, আপনি দেখেন কালকে আপনিও ছাড়া পাবেন না, এবং আপনারাও অনেকবার এই যে সাগরণী এখনো হত্যাকাণ্ডের বিচার হয়। আমরা জনগণের পক্ষে কথা বলি, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন দোয়া করি। তুমি আগে করো নাই সাংবাদিক বন্ধুদেরকেও দেশ এবং ইসলামের জন্য কবুল করে না, তাদেরকে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার তৌফিক দান করো। আল্লাহ তাদের ভিতরে মরদ আছে, দেশ এবং ইসলাম বিরোধী, তাদের জন্য তুমি যথেষ্ট।